বাংলাদেশের জুলাই আগস্ট মাসের ছাত্র জনতার অভ্যুত্থানের হাওয়া ছড়িয়ে পড়েছে মণিপুরে। সেখানেও একইভাবে ছাত্র জনতা রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে। স্বৈরাচার হাসিনা সরকার সে সময় বাংলাদেশে যেভাবে জনগণের বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল, ঠিক একইভাবে মণিপুরের রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকার সেখানকার বিক্ষোভ দমনের চেষ্টা করছে। এবং সেখানেও ছাত্র জনতার এই বিক্ষোভের, এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে ছাত্ররা। ঠিক যেভাবে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার এই ঐতিহাসিক গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং শেষ পর্যন্ত স্বৈরাচার হাসিনা সরকারকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। ঠিক একই পরিস্থিতি এখন মণিপুরে। স্বৈরাচার হাসিনা সরকার সে সময় কারফিউ জারি করেছিল, সেনাবাহিনী নামিয়েছিল এবং শুট অ্যাট সাইটের নির্দেশ দিয়েছিল। ঠিক একইভাবে এখন মণিপুরে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে ব্যাপক সহিংসতা চালানো হয়েছিল আন্দোলনকারীদের ওপরে। ঠিক একইভাবে মণিপুরেও ইন্টারনেট বন্ধ করা হয়েছে এবং পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিস্থিতি যেন স্থানান্তরিত হয়েছে মণিপুরে। এবং ঠিক একই সময়ে অরুণাচলের 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী ভারতের অভ্যন্তরে। ফলে সব কিছু মিলিয়ে পরিস্থিতি ভারতের জন্য অত্যন্ত জটিল এবং মণিপুর যে কোনো সময় স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতে পারে, কারণ সেখানকার মৈতী সম্প্রদায় বেশ কিছু সরকারি অফিসে ভারতের পতাকা নামিয়ে তাদের পতাকা ইতোমধ্যেই তুলে দিয়েছে। মণিপুরে চলমান ছাত্র জনতার বিক্ষোভের একটা ছোট ভিডিও আমরা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারব বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের হাওয়া কিভাবে মণিপুরে স্থানান্তরিত হয়েছে। বাংলাদেশে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় আমরা দেখেছি কিভাবে গুলির সামনে বুক চিতিয়ে বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে গেছে। শহীদ হবার জন্য প্রস্তুত ছিল এদেশের জনগণ। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে এবং তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুলেটকে ভয় পায়নি। এমনকি হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, তারপরও জনগণ রাজপথ ছাড়েনি। ঠিক একইভাবে মণিপুরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি দেখেও তারা ভয় পাচ্ছে না, বরং সেখানেও তারা প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশে যেভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে, ছাত্র জনতার প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেষ পর্যন্ত নতি স্বীকার করেছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে আমরা এই ভিডিওতে দেখলাম মণিপুরের ছাত্র জনতার বিক্ষোভের মুখে, তাদের প্রতিরোধের মুখে সে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে পিছু হটতে শুরু করেছে, কিভাবে পালিয়ে যাচ্ছে। ফলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি বাংলাদেশ থেকে অভ্যুত্থানের যে সূচনাটা হয়েছে সেটা দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কারণ এর আগে আমরা দেখেছি পাকিস্তানে কিভাবে বাংলাদেশের এই হাওয়া ছড়িয়ে পড়েছিল এবং এখনও সেখানে এই পরিস্থিতি বিরাজমান। একই সাথে মণিপুরেও বাংলাদেশকে অনুসরণ করছে এবং একই পথে হাঁটছে ভারত সরকার এবং মণিপুরের রাজ্য সরকার। কিন্তু এভাবে জনতাকে যে ঠেকানো যায় না, বাংলাদেশ জুলাই আগস্ট মাসের গণ অভ্যুত্থানে তার প্রমাণ দিয়েছে। আমরা একটু মণিপুরের সর্বশেষ অবস্থাটা দেখে নেই। মণিপুরের 3 জেলায় কারফিউ, ইন্টারনেট বন্ধ। 1 সপ্তাহের বেশি সময় বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার পর এবার ভারতের মণিপুর রাজ্যের 3টি জেলায় কারফিউ জারি করেছে রাজ্য সরকার। পাশাপাশি গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে আইনশৃঙ্খলার পরিস্থিতি পরিবর্তনের কারণে মঙ্গলবার সকাল 11টা থেকে ইম্ফল পূর্ব ও পশ্চিম এবং থৈবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে। সেখানকার বাসিন্দাদের বাসা থেকে বেশি দূরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক একই রকম পরিস্থিতি ছিল বাংলাদেশে জুলাই মাসের শেষ 10 দিন। এই পরিস্থিতিটাই আমরা দেখেছি, যেটা এখন মণিপুরে আমরা দেখতে পাচ্ছি। এবং ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী, সেখানে কারফিউ জারি করা হয়েছে। ইম্ফল পশ্চিমের
কাকওয়ায় মঙ্গলবার কারফিউ চলাকালে মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়, ঠিক যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সূত্রপাত ঘটেছিল বাংলাদেশে। ভারতের একটি সংবাদ সংস্থায় সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে শিক্ষার্থী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। একদিকে শিক্ষার্থীরা পাথর ছুঁড়ছেন, অপর দিক থেকে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন যৌথ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা আবারও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। প্রায় 1 বছর আগেও সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। এর থেকে মনে করা হচ্ছে আগামী কয়েকদিনে রাজ্যে বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে রাজ্য ও কেন্দ্র সরকার। গতকাল সোমবার মণিপুরে পৃথক ঘটনায় কুকিজ সম্প্রদায়ের 2 জন নিহত হয়েছেন, একজন সাবেক সেনা সদস্য এবং আরেকজন নারী। ভারতের প্রচার মাধ্যম জানিয়েছে তাদের একজনের শরীরে স্প্লিন্টারের চিহ্ন ছিল, তিনি ক্রস ফায়ারে মারা গেছেন, এবং আরেকজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে মণিপুরে জাতিগত সহিংসতার বিভিন্ন ঘটনায় অন্তত 11 জন নিহত হয়েছেন। সর্বশেষ কুকিজ সম্প্রদায়ের যে 2 জন মারা গেছেন, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার ইম্ফলে বিক্ষোভ করেন কয়েক হাজার শিক্ষার্থী। বাংলাদেশে ঠিক একই পরিস্থিতি আমরা দেখেছি। এক পর্যায়ে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনীর অপসারণ এবং আদিবাসী সম্প্রদায়ের সুরক্ষার দাবিতে থাউবাল ও ইম্ফল সহ বিভিন্ন অংশে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এর জেরে গোটা রাজ্যে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়। গত কয়েকদিনের সংঘর্ষের জেরে গতকাল সোমবার মণিপুরের বেশ কয়েকটি জায়গায় ভারতের পতাকা নামিয়ে মেইতেই সম্প্রদায়ের পতাকা টাঙিয়ে দেয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। এই জায়গাটা আমি আরেকবার পড়ি। গত কয়েকদিনের সংঘাতের জেরে গতকাল সোমবার মণিপুরের বেশ কয়েকটি জায়গায় ভারতের পতাকা নামিয়ে মেইতেই সম্প্রদায়ের পতাকা টাঙিয়ে দেয় শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা। এ থেকে আমরা বুঝতে পারি যে কোনো সময় মণিপুর স্বাধীনতার ঘোষণা দিতে পারে। গতকাল বিক্ষোভকারীরা মণিপুর সচিবালয় ও রাজভবনে জড়ো হন। এ সময় তারা সাম্প্রতিক ড্রোন ও রকেট হামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মণিপুর পুলিশের মহাপরিচালক ও নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিও তোলেন তারা। রাজভবনের দিকে মিছিল করার সময় নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে, এতে কয়েকজন আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ 3 জেলায় কারফিউ জারি করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ঠিক বাংলাদেশে জুলাই মাসের 18 তারিখের পর থেকে যে পরিস্থিতিটা সরকার তৈরি করেছিল, সে সময়কার স্বৈরাচার হাসিনা সরকার যেভাবে তারা ছাত্র জনতার বিক্ষোভকে দমন করার চেষ্টা করেছিল, তারা সে সময় বুঝতে পারেনি যে ছাত্র জনতার এই বিক্ষোভ একটা সময় গণ অভ্যুত্থানে রূপান্তরিত হবে এবং কয়েকদিনের মধ্যেই স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যেতে হবে। ফলে তারা সে সময় কারফিউ জারি করেছিল, তারা ইন্টারনেট বন্ধ করেছিল এবং যে ব্যাপক সহিংসতা তারা চালিয়েছিল, কি নৃশংসতা, কি বর্বরতা তারা চালিয়েছিল, সেটা এখন আস্তে আস্তে আমাদের সামনে পরিষ্কার হচ্ছে। বাংলাদেশের সাম্প্রতিক এই অভ্যুত্থানে 1000-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, 20,000-এরও বেশি আহত হয়েছেন, 2,000-এরও বেশি মানুষ চোখ হারিয়েছেন। কিন্তু এই ত্যাগের বিনিময়ে আমরা স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে বিজয় অর্জন করেছি, এই স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছি। একইভাবে মণিপুরের ছাত্র জনতা সেখানে সরকারি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে এবং ঠিক বাংলাদেশের মতো তারা অনেক জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। সবচেয়ে সিগনিফিক্যান্ট যে বিষয়টা, অনেকগুলো সরকারি স্থাপনায় ভারতের পতাকা নামিয়ে মেইতেই সম্প্রদায়ের পতাকা তুলে দেওয়া হয়েছে। যদিও সেখানে যে সংঘাতটা চলছে সেটা জাতিগত সংঘাত, কিন্তু ভারতের জাতীয় পতাকা নামিয়ে মেইতেই সম্প্রদায়ের পতাকা তুলে দেয়া অবশ্যই সিগনিফিক্যান্ট এবং এখান থেকে মণিপুর বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দেওয়াটা সম্ভবত সময়ের ব্যাপার। পাশাপাশি চীন যেহেতু ভারতের অভ্যন্তরে 60 কিলোমিটার পর্যন্ত ঢুকে গেছে, আরেকটি প্রদেশ 7 সিস্টার্সেরই আরেকটি প্রদেশ অরুণাচলের, ফলে সব কিছু মিলিয়ে ভারত এখন চতুর্মুখী চাপের মধ্যে আছে। প্রতিবেশী বাংলাদেশের সাথে তাদের এখন বৈরী সম্পর্ক, পাশাপাশি চীন,
পাকিস্তান, এমনকি নেপাল, ভুটান, মলদ্বীপস, শ্রীলঙ্কার সাথেও তাদের কূটনৈতিক সম্পর্ক এখন ভালো না। ফলে কোনো দিক থেকেই সহযোগিতা পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে ভারতের নেই। ফলে আমরা ধরে নিতে পারি এই পরিস্থিতি এত সহজে ভারত সামাল দিতে পারবে না। এবং 2019 সালে মণিপুর একবার স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সে সময় তারা সফল না হলেও এবার মণিপুর ভারত থেকে যে কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।